এই হলো সুকোমল রাজ্য। কিন্তু এই রাজ্যের রাজার খুবই অসুখ। কোনো এক অজানা ব্যাধিতে তিনি বহু মাস শয্যাশায়ী। রাজ্যের সকল বৈদ্যই তার রোগ সারাতে ব্যর্থ। কি বুঝছেন রাজবৈদ্য, পিতার এই রোগ কবে সারবে? শোনো কুমার, মহারাজের এই রোগ আমার দ্বারা কেন, কারোর দ্বারাই সারানো সম্ভব নয়। উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ওনার শরীরে ঘা শুকোনোর সম্ভাবনা খুবই কম। অতএব বেঁচে থাকা মানেই ধীরে ধীরে মৃত্যুবরণের দিকে এগিয়ে যাওয়া। তার শান্তির পথ একটাই, আর সেটা হলো মৃত্যু। কিন্তু আমাদের শাস্ত্র মতে আত্মহত্যা মহাপাপ। তাই রাজা আত্মহত্যার পথও বেছে নিতে পারছেন না। না রাজবৈদ্য, পিতা এইভাবে তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাবে আর আমরা হাতের উপর হাত রেখে দেখব না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আমি কিছু একটা করবই। সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দেওয়া হলো। যিনি রাজার এই রোগ ভালো করতে পারবেন তাকে অর্ধেক রাজ্য দিয়ে দেওয়া হবে। কিন্তু রাজ্য দেওয়ার কথা ঘোষণা করলেও কেউই এই ঢেঁড়ার কথা শুনে রাজপুরীতে এলো না। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। মহারাজের অবস্থার বিন্দু মাত্র উন্নতি হয়নি। অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে রাজপুরীতে একজন সন্ন্যাসীর আবির্ভাব হল। রাজার রোগ সারবে, তবে রত্নদ্বীপ থেকে পলাশমাণিক আনতে হবে। পলাশমাণিক শুধুমাত্র রত্নদ্বীপেই পাওয়া যায়। তার সাথে সাথে আনতে হবে কনকলতার শেকড়ও। এটিও পাওয়া যাবে রত্নদ্বীপেই। প্রথমে সেই কনকলতার রস দিয়ে রাজার সর্বাঙ্গে লেপন করতে হবে। তারপর ক্ষত স্থানগুলিতে পলাশমাণিক বেটে লাগিয়ে দিলেই কয়েকদিনের মধ্যে রাজা সুস্থ হয়ে যাবেন। রাজা নতুন জীবনও পাবেন। তবে রত্নদ্বীপে যাওয়া সহজ নয়। অনেক কষ্ট করে সেখানে যেতে হবে। তারপর রত্নদ্বীপে নরখাদক মানুষদের মোকাবিলা করতে হবে। ওরা যেমন অসভ্য তেমন জঙ্গলি। ওখানে যেতে গেলে প্রাণ হাতে নিয়েই যেতে হবে। আমি যাব রত্নদ্বীপে, সেখান থেকে কনকলতা আর পলাশমাণিক নিয়ে আসব। রাজপুত্র, ভালো মতো চিন্তা করো। তুমি আমাদের একমাত্র সন্তান। শুনেছি ওই রত্নদ্বীপ থেকে আজ পর্যন্ত কেউই ফিরে আসতে পারেনি। রাজাও শয্যাশায়ী। তারপর তুমিও যদি ফিরে না আসো তবে এই রাজ্য রাজাহীন হয়ে যাবে। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম, রত্নদ্বীপে আমি যাবই। আমি কথা দিচ্ছি 6 মাসের মধ্যে ফিরে আসব। বাবার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। অতএব আমি রত্নদ্বীপে যাবই। আমায় আশীর্বাদ করো মা। বিজয়ী হয়ে ফিরে এসো পুত্র, ফিরে এসো। রাজপুত্র পরের দিনই জাহাজে চেপে রত্নদ্বীপের অভিযানে বেরিয়ে পড়ল। চারিদিকে শুধু জল আর জল, কোনো কুল কিনারার দেখাই নেই। হঠাৎ প্রকৃতি এই অশান্ত রূপ কেন নিল? এই ঝড়ে তো জাহাজ উল্টে যাবে। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। জাহাজের বাকি লোকেরা কে যে কোথায় গেল তার কোনো হদিশ পাওয়া গেল না। রাজপুত্র কোনো মতে সাঁতরে উঠলেন
ভারত নগরী। রাজপুত্র একা একা নগরের পথে ঘুরতে লাগলেন। সঙ্গে অর্থ নেই, এদিকে খিদের জ্বালা বড় জ্বালা। খিদের জ্বালায় কাতর রাজপুত্র শেষে একটা ফলের দোকান থেকে কয়েকটা ফল চুরি করে পালাল। চোর চোর আমার ফল চুরি করে পালাচ্ছে, এই চোর চোর ধরো ধরো বেটাকে ধরো। হ্যাঁ এই চোর চোর এই ফল চুরি করে পালাচ্ছে, এই ধর বেটাকে ধর ধর একদম, এই যেন পালাতে না পারে, ধর ধর বেটাকে ধর, চুরি করে পালানো হচ্ছে। সামনে সমুদ্র আর পেছনে এক পাল লোক, এরা আমায় ধরে ফেললে আর আস্ত রাখবে না। না না, আর কোনো উপায় নেই, এবার সমুদ্রেই ঝাঁপ দিতে হবে। রাজপুত্র সাঁতরে কিছু দূর এগোনোর পর একটা পালতোলা জাহাজ দেখতে পেল। জাহাজে বসেছিল এক বিদেশি, তার নাম ঘুঙরু। রাজপুত্রকে দেখা মাত্রই ছোড়া হাতে তার দিকে এগিয়ে গেল সে। তুমি আমাকে মেরো না, তুমি আমাকে যা বলবে আমি তাই কাজ করতে রাজি আছি, শুধু মেরো না। তুমি আমাদের সঙ্গে থাকলে তোমাকে ঝিনুক থেকে মুক্ত বের করার কাজ করতে হবে। এর বিনিময়ে আমরা তোমাকে কিছু মুক্ত, কিছু খাবার দেব। আমরা 2 মাস বিভিন্ন দ্বীপে ঘুরে সেখান থেকে মুক্ত সংগ্রহ করব। রাজি থাকলে বলো, না হলে তোমাকে এখানেই টুকরো টুকরো করে হাঙরদের খাইয়ে দেব। না না, আমি রাজি, আমি রাজি। আচ্ছা বেশ, শোনো, আমার নাম ঘুঙরু। এই জাহাজ আমার নয়, এই জাহাজের মালিকের নাম লক্ষ্মীকান্ত সওদাগর। আমি ছিলাম তার একজন কর্মী মাত্র, কিন্তু মালিক বেশ কিছুদিন আগে অসুস্থ হয়ে মারা যান। আর মারা যাওয়ার আগে তিনি আমাকেই এই জাহাজের মালিক হিসেবে নিযুক্ত করে যান। তাই এই জাহাজে থাকতে গেলে আমার কথায় উঠবে আর আমার কথাতেই বসবে, মাথায় থাকবে তো? হ্যাঁ একদম। জাহাজ সমুদ্রের মধ্যে দিয়ে চলছে তো চলছে। দিনের পর রাত আসে, রাতের পর আবার দিন আসে। কতদিন পার হয়ে গেল রাজপুত্রের কিছুই মনে নেই। শেষ পর্যন্ত জাহাজ একটি দ্বীপের কাছে নোঙর ফেলল। রাজপুত্রের কাজও শুরু হয়ে গেল। ঘুঙরু গভীর সমুদ্রে ডুব দিয়ে ঝিনুক নিয়ে আসত। রাজপুত্রকে সেই ঝিনুকগুলি ভেঙে মুক্ত বের করতে হতো। এই কাজে রাজপুত্রকে সাহায্য করত একটি ছোট্ট ছেলে, তার নাম ছোটু। ইস, কি বাজে গন্ধ! কিন্তু আমার কাছে তো এই কাজ করা ছাড়া আর কোনো উপায়ও নেই। জানিস ছোটু, আমার বাবা মাকে দেওয়া প্রতিজ্ঞার কথা খুব মনে পড়ে। কি জানি সেই কাজ আদৌ কোনোদিন হাসিল করতে পারবো কিনা। তুমি নিশ্চয়ই পারবে দাদা। জানি না রে। আবার এদিকে ঘুঙরু আদৌ আমায় মুক্তর ভাগ দেবে কিনা কে জানে। শোনো, তুমি বরং এখনই কয়েকটা মুক্ত পকেটে পুরে নাও। কেন বলতো? যা বলছি শোনো, ঘুঙরুর মতলব ভালো নয়। বাঁচতে চাইলে তুমি এক্ষুনি জাহাজ থেকে পালিয়ে যাও। ঘুঙরু তোমাকে কাজ শেষ হওয়ার পরে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলবে। ঘুঙরু লোকটা আসলে ডাকাত দলের সর্দার। এই জাহাজটা আগে একজন সওদাগরের ছিল। ঘুঙরু তাকে মেরে ফেলে এই জাহাজটাকে নিজের করে নিয়েছে। কিন্তু আমায় তো সে অন্য কথা বলেছে। ঘুঙরু প্রতিবার আসার সময় একজন নতুন লোক নিয়ে আসে, আর ফেরার সময় তাকে গলায় ফাঁস লাগিয়ে মেরে সমুদ্রের জলে ফেলে দেয়। তোমাকে এখানে মেরে ফেললেও কেউ কিচ্ছুটি টের পাবে না। তাই আমি বলছি, তুমি পালিয়ে যাও। ওই যে দূরে একটা কালো ভূমির মতো দেখা যাচ্ছে, সেটা সম্ভবত তীরভূমি। যাও, পালিয়ে যাও, যাও। ধন্যবাদ ছোট, তুই না বললে ঘুঙরুর মতলবের কথা আমি কিছুতেই জানতে পারতাম না। কোনোদিন পারলে তোর এই উপকারের প্রতিদান আমি নিশ্চয়ই দেব। অবশেষে রাজপুত্র কয়েকটা মুক্ত নিজের পকেটে ভরে সমুদ্রে ঝাঁপ দিল।
ওরে বাবারে, হ্যাঁ, এত বড় বড় ঢেউ, এবার আর রক্ষে নেই। জলে হাঙর আর ডাঙায় ঘুঙরু, দুজনের মধ্যে একজনের হাতে পড়লেই মৃত্যু অনিবার্য। রাজপুত্রের জ্ঞান ফিরতেই সে দেখল তিনটে আদিবাসী লোক তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে। সেই লোকগুলির মুখে নানান চিত্র আঁকা, প্রত্যেকের হাতেই একটা করে ঢাল আর বর্ষা। রাজপুত্রের শরীরে যতটুকু শক্তি ছিল সবটুকু দিয়ে জল বলে চিৎকার করেই আবার সে অজ্ঞান হয়ে গেল। জল! যখন তার জ্ঞান ফিরল তখন সে বুঝতে পারল কেউ তার মুখে জল ঢেলে দিচ্ছে। রাজপুত্র সেখানে জলপান করার পরেই তাকে ওরা নিয়ে চলল ওদের সর্দারের কাছে। আদিবাসীরা হাঁটতে হাঁটতে তার একটা কুটিরের সামনে এসে দাঁড়িয়ে চিৎকার করল, হুম্পা হুল্লা, হুম্পা হুল্লা। তাদের ভাষা রাজপুত্র কিছুই বুঝছিল না, কিন্তু এরপর মানুষের হাড় দিয়ে তৈরি একটা মালা পরা লোক ও আরো একটা যুবক বাইরে বেরিয়ে এলো। লোকটির গায়ে মানুষের হাড় দিয়ে তৈরি বিভিন্ন মালা দেখে রাজপুত্র আরো ঘাবড়ে গেল। উলা উলা হুম্পা। বুনোদের ভাষা রাজপুত্রের মাথায় কিছুই ঢুকছিল না। রাজপুত্র এদিক ওদিক তাকিয়ে দেখল একটি ঢোলের মতো বস্তু পড়ে আছে। সে দ্রুত সেটি হাতে উঠিয়ে নিয়ে কাঁপা গলায় গান জুড়ে দিল, শোনো শোনো বুনো ভাই, আমি তোমাদের বন্ধু, তোমাদের কোনো ভয় নাই। শোনো শোনো বুনো ভাই, আমি তোমাদের বন্ধু, তোমাদের কোনো ভয় নাই। তুমি কে? এখানে কি করে এলে? আমি কি ঠিক শুনছি? তুমি বাংলায় আমার সাথে কথা বলছো? হ্যাঁ, আমি সর্দারের ছেলে, আর আমি 7 রকমের ভাষা জানি। তোমার গান শুনে বুঝলাম তুমি বাঙালি। হ্যাঁ, আমি এক ভিনদেশী রাজকুমার। ভাগ্যের পরিহাসে জাহাজ ডুবির জন্য ভাসতে ভাসতে এখানে এসে পৌঁছেছি। আচ্ছা, বেশ বেশ, তোমার এই কঠিন সময়ে তুমি এখানে যতদিন খুশি থাকতে পারো। দলের কেউ তোমায় বিরক্ত করবে না। আমি ভেবেছিলাম এরা আমায় আর ছাড়বে না, আমায়ও মেরে ফেলবে। তুমি আমায় জীবন দান করলে। ধন্যবাদ সর্দার পুত্র, অনেক ধন্যবাদ। এক অচেনা অজানা দ্বীপে আদিবাসীদের সাথে নিজেকে মিলিয়ে নেয় রাজপুত্র। সেখানে আদিবাসীদের সাথেই রাজপুত্রের দিন কাটতে থাকে। এইভাবেই 1 মাস কেটে যায়। ভাগ্যের কি পরিহাস! দিনের পর দিন কেটে যাচ্ছে, আর এদিকে কোনো এক নাম না জানা দ্বীপে আমি পড়ে আছি, কে জানে। কি হলো রাজপুত্র, বাড়ির কথা মনে পড়ছে? না, ভাবছিলাম একদিকে আমি পড়ে আছি কোনো এক নাম না জানা দ্বীপে, আর অন্যদিকে বাড়ির লোকেরা হয়তো ভাবছে আমি আর বেঁচেই নেই। এখান থেকে আমার দেশই বা কত দূর তাও জানি না। এই দ্বীপটার নাম হলো কিড়াকুম্বা, যার বাংলা অর্থ হলো রত্নদ্বীপ। রত্নদ্বীপ? হ্যাঁ, রত্নদ্বীপ। পৃথিবীর মণিমাণিক্যের ভান্ডার আমাদের এই দ্বীপ। সত্যি সত্যি বলছো বন্ধু? তার মানে আমার বহু কাঙ্ক্ষিত বস্তু এই দ্বীপেই আছে। ধন্যবাদ ঈশ্বর, তোমায় অশেষ ধন্যবাদ। কি হলো রাজপুত্র, হঠাৎ এই খুশির কারণটা কি? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। শোনো তবে। কি বুঝছেন রাজবৈদ্য? পিতার এই রোগ কবে সারবে? শোনো কুমার, মহারাজের এই রোগ আমার দ্বারা কেন, কারোর দ্বারাই সারানো সম্ভব নয়। বেঁচে থাকা মানেই ধীরে ধীরে মৃত্যুবরণের দিকে এগিয়ে যাওয়া। রাজার রোগ সারবে, তবে রত্নদ্বীপ থেকে পলাশমানিক আনতে হবে। তার সাথে সাথে আনতে হবে কনকলতার শেকড়। প্রথমে সেই কনকলতার রস দিয়ে রাজার সর্বাঙ্গে লেপন করতে হবে। তারপর ক্ষত স্থানগুলিতে পলাশমানিক বেটে লাগিয়ে দিলেই কয়েকদিনের মধ্যে রাজা সুস্থ হয়ে যাবেন। তবে রত্নদ্বীপে যাওয়া সহজ নয়, অনেক কষ্ট করে সেখানে যেতে হবে। আমি যাব রত্নদ্বীপে, সেখান থেকে কনকলতা আর পলাশমানিক নিয়ে আসবো। রাজপুত্র, শুনেছি
শুনেছি ওই রত্নদ্বীপ থেকে আজ পর্যন্ত কেউই ফিরে আসতে পারেনি। আমি কথা দিচ্ছি 6 মাসের মধ্যে ফিরে আসবই। বাবার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, অতএব আমি রত্নদ্বীপে যাবই। আচ্ছা বন্ধু, তুমি আমায় বলতে পারো কনকলতার শেকড় আমি কোথায় পাবো? আমার বাবার কাছে খুব যত্নে রাখা আছে সেই শেকড়। দাঁড়াও, আমি আজ রাতে বাবা ঘুমিয়ে পড়ার পর তোমার জন্য সেটা নিয়ে আসবো। আচ্ছা বেশ, এখন বাকি রইল পলাশ মানিক। আমি জানি কোথায় আছে পলাশ মানিক, কিন্তু সেখানে যাওয়া সহজ না। সেখানে রয়েছে একটা বিশাল বড় এবং বিষাক্ত সাপ। সেখানে গেলে কেউ এই সাপের কবল থেকে ফিরে আসতে পারে না। দ্বীপের দক্ষিণ বরাবর জঙ্গলে তুমি লাল লাল ফুলের মতো দেখতে পলাশ মানিক পাবে, কিন্তু খবরদার, একা একা ওখানে যাওয়ার কথা মাথাতেও এনো না। তুমি তুমি যাবে আমার সাথে? হ্যাঁ যাব, কিন্তু আমি সাথে নেব আমাদের সবচেয়ে বিষাক্ত তরবারি। যদি সেই সাপ আক্রমণ করে তাহলে যেন এক কোপেই তাকে শেষ করে দিতে পারে। তোমার অশেষ ধন্যবাদ বন্ধু। তাহলে কালকেই আমরা পলাশ মানিকের অভিযানে বেরোবো। একদম। বন্ধু, আমরা ঠিক দিকে যাচ্ছি তো? হ্যাঁ একদম, এই সেই পলাশ মানিকের জঙ্গল। ওই যে বন্ধু, ওই দেখো তোমার সাধের পলাশ মানিক। এই তো এটার জন্যই তো আমার এই রত্নদ্বীপ অভিযান। আজ আমার অভিযান সার্থক। দাঁড়াও, আমি এক্ষুনি কয়েকটা নিয়ে আসছি। বন্ধু, বন্ধু বাঁচাও! বন্ধু তুমি ভয় পেও না, আমি এক্ষুনি ওর মজা দেখাচ্ছি। কোনো ভয় নেই বন্ধু, ও আর ফিরে আসবে না। চলো পলাশ মানিক নিয়ে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। কিছুদিন পর হঠাৎ এক রাতে ঘুঙরুর জাহাজ নোঙর ফেলে রত্নদ্বীপে। কিন্তু সেটা লুকিয়ে দেখে ফেলে রাজকুমার। বন্ধু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বন্ধু? ঘুঙরু নামক এক শয়তান নোঙর ফেলেছে রত্নদ্বীপে। সে কে? সে এক শয়তান দস্যু। আগে জাহাজের কর্মী ছিল, পরে জাহাজের মালিককে হত্যা করে জাহাজটাকে নিজের করে নেয়। সে কি বলছো? হ্যাঁ, রত্নদ্বীপের ভারী বিপদ। এক্ষুনি আমাদের কিছু একটা করতে হবে। আমি এক্ষুনি বাবার সাথে কথা বলছি। সর্দারের সঙ্গে পরামর্শ করে রাজপুত্র ঘুঙরুর জাহাজে আক্রমণ করল। সেই ছোট্ট ছেলেটিকে বাদে জাহাজে সবাইকে মেরে ফেলে রত্নদ্বীপের আদিবাসীরা। এবার বিদায় দাও বন্ধু। পলাশ মানিক আর কনকলতা নিয়ে আমি দেশে ফিরে যাই। তুমি কি এই জাহাজেই? হ্যাঁ বন্ধু, আর ছোট তো আছে আমার সাথে। ছোটকে আমি আমার রাজ্যে সসম্মানে রাখবো। আচ্ছা বন্ধু, আবার কোনো না কোনো দিন দেখা হবে। রত্নদ্বীপ অভিযান সম্পূর্ণ করে রাজপুত্র ফিরে এলেন নিজের দেশে। রাজপুত্র সন্ন্যাসীর দেওয়া নির্দেশ মতো প্রথমে সেই কনকলতার রস দিয়ে রাজার সর্বাঙ্গে লেপন করেন। কয়েকদিনের মধ্যে রাজা ভালো হয়ে উঠলেন।
রাজা রোগমুক্ত হয়ে পুত্রের হাতে গোটা রাজ্যের দায়িত্ব তুলে দেন। সুকোমল রাজ্যে আবার আনন্দের দিন ফিরে আসে।